অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদারের নির্দেশ বিজিবি মহাপরিচালকের। ঢুকে পড়াদের সময় মতো ফেরত পাঠানো হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সীমান্তে 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর কথা ভাবছে বিজিবি বিএসএফ। দাবি মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সীমান্ত ব্যবস্থাপনা। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা। নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে স্থানীয় রাজনীতি। আইনে বিশেষ ক্ষেত্রে বাল্যবিবাহের সুযোগ রাখায় নারী নেত্রী ও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনা। নারী নির্যাতনের ঘটনা বাড়বে বলে শঙ্কা। এবং রাজধানীর খালগুলোকে কেন্দ্র করে রমরমা দখল বাণিজ্য। প্রশস্ত অনেক খালি রূপ নিয়েছে সরু নালায়, স্থায়ীভাবে পার বাঁধাইয়ের উদ্যোগ ওয়াসার। প্রবাসীর সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অবস্থানকারী 40 দালালের সহযোগিতায় রোহিঙ্গারা অবাধে বাংলাদেশে প্রবেশ করছে। এর মধ্যে 25 জন বাংলাদেশি আর অন্যরা মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অবাধে রোহিঙ্গা অনুপ্রবেশ পর্যটন শহর কক্সবাজারের সৌন্দর্য বিনষ্ট সহ অপরাধ কর্মকাণ্ড বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। সাকাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ অংশে 54 কিলোমিটার এবং উখিয়া অংশে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কড়া নজরদারি। কিন্তু এর মাঝে স্থানীয় বিভিন্ন শরণার্থী ক্যাম্পের অধিকাংশ ঘরে আশ্রয় নিয়েছে গত কয়েকদিনে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। অনুসন্ধানে জানা গেছে বাংলাদেশের দিকে আসা প্রতিটি রোহিঙ্গাকে দালালরা 15,000 টাকার বিনিময়ে মিয়ানমার থেকে নৌকায় তুলে নেয়। এরপর রাতের অন্ধকারে সুযোগ বুঝে নামিয়ে দেয় বাংলাদেশ সীমান্তে। তবে নৌকা থেকে নামার সময় দালালদের আবারও 1,000 টাকা করে দিতে হয় বলে জানিয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। 15,000 টাকা দিয়ে দিই ওনার কাছে, মাথা গানা 1,000 টাকা দিয়ে দিই। দুয়ার ফোরা দিয়ে লাইতে বাদে গিয়াতে আগরের বার মানুষের ফোন টিকা জাপ দিয়ে রাগি পয়সা না আর তো বাপ কাটি ফেলাই বাদে মাসে সাজাত করে দিলা টিয়া মশালের বর্মা 15,000 টাকা রাত লইয়ে আর আনতু নতু তুলিয়ে গাড়ির সাইড মা তুলি দিয়ে গাড়িওয়ালার 500 টাকা দিই আর আনতুলাম দিই। এই অবস্থায় রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে দালালদের অনুসন্ধানে নেমে প্রশাসন 40 জনকে শনাক্ত করেছে। এদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি শরণার্থী ক্যাম্পে আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও আছে। এছাড়া সীমান্তের ওপারে মিয়ানমারের নাগরিকও রয়েছে। তাদের কাজে হলো যে বর্তমান যে পরিস্থিতিতে এই পরিস্থিতিতে মিয়ানমার থেকে যে সমস্ত লোকজন নিয়ে আসতেছে তাদেরকে বিভিন্নভাবে তাদের থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়া। তারা যাতে সহযোগিতা করতে না পারে এবং আমাদের যে সরকারি কাজ সেই সরকারি কাজ যাতে স্বাভাবিক গতিতে চলে সেজন্য ওই সকল ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে। রোহিঙ্গারা অবাধে আসতে থাকলে পর্যটন শহর কক্সবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকে। আমাদের মার্কেটের উপর দৈনন্দিন যে জিনিসপত্র আছে এই চাহিদার উপর যে ব্যাপক প্রভাব পড়বে তাদের কারণে সবচাইতে বেশি প্রভাব আমাদের উচ্ছৃঙ্খলতা বেড়ে যাবে। আমাদের পরিবেশ নষ্টের সাথে সাথে চুরি ডাকাতি সন্ত্রাসী ওইটা বেড়ে যাবে। সবশেষ বৃহস্পতিবার টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে 6 জন দালালকে আটকের পর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে বুধবার উখিয়া থেকেও 4 দালালকে আটক করা হয়েছিল। অনেকটা উভয় সংকটে পড়েছেন রোহিঙ্গারা। নির্দেশে শাসকের অমানসিক নির্যাতন, সেই নির্যাতনে টিকতে না পেরে মানবিক বিপর্যয়ের কবলে পড়ে তারা যখন বাংলাদেশমুখী তখন তাদেরকে পড়তে হচ্ছে অমানবিক দালালদের খপ্পরে। নিজ দেশে বসত বিটে খুঁয়ে অবশিষ্ট যা ছিল তাই নিয়ে তারা যখন বাংলাদেশে আসছে আর এসব দালালরাই তার সবকিছুই কেড়ে নিচ্ছে। টেকনাফের নেটং থেকে কমল দে, সময় সংবাদ। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টহল জোরদারের কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। শুক্রবার দুপুরে সীমান্ত এলাকা পরিদর্শন শেষে কক্সবাজারের টেকনাফ বন্দরে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এর আগে বিজিবি মহাপরিচালক টেকনাফের শাহপুরি দ্বীপ, উখিয়া, ঘুমধুম, দমদমিয়া, জিমংখালী বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার নির্মাণ এবং সার্ভে যন্ত্র স্থাপন করা হবে। সময় হচ্ছে আপনারা বিভিন্ন সময় বলেছে আমার ব্যাটালিয়ন
আমরা চিন্তা করছি যে ইফেক্টিভলি কিভাবে বর্ডারটাকে মডার্ন বর্ডার ম্যানেজমেন্টটা কিভাবে করা যায়। আমরা কাঁটাতারের চিন্তা করছি, আমরা টাওয়ারের চিন্তা করছি, আমরা সার্ভে ইকুইপমেন্ট বসানোর চিন্তা করছি। যদিও অবৈধভাবে বা লিগ্যাল ভাবে না আসে, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো রিস্ক থেকে যায়, আমাদের অনেকগুলো সমস্যা থেকে যায় বর্ডারে। সেই জন্য আমরা বর্ডারে আমাদের টহল বৃদ্ধি করেছি, যাতে এই যে ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে সেই ক্রাইসিসে কেউ যেন কোনো রকম সুযোগ না নিতে পারে। এদিকে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক কলেজে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের সময়মতো ফেরত পাঠানো হবে। তারা তো মানুষ, তারা আমাদের এখানে আমরা যতদিন তাদের রাখতে পারবো রাখবো, তারপরে তাদেরকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য আমরা মায়ানমারের কাছে আমরা করব, জানাবো, এবং তারা নিশ্চয়ই এটার ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ ভারত সীমান্তে বসবাসকারীদের জন্য 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর পক্ষে বিজিবি ও বিএসএফ। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী মনে করে এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা সহজ হবে, চোরাচালান দমন সহ অন্য অপরাধও নিয়ন্ত্রণ করা যাবে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত সরজমিনে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক, ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম আহমেদ। আমার পেছনে যে পিলারটি দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশ এবং ভারত সীমান্তের 1 নম্বর মেইন পিলার। এই পিলারকে কেন্দ্র করেই রয়েছে দুপাশের মানুষেরই অনেক আনন্দ, বেদনা আর সম্প্রীতির মানবিক গল্প। সত্তরোর্ধ্ব বাংলাদেশি কৃষক জম্মাদ আলী গাজীও সেই সব অগণিত গল্পের একটি চরিত্র। 20 বছর ধরে স্ত্রী আর 40 বছর ধরে সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন তিনি। তার জন্য বাড়ির উঠোনের মাঝ বরাবর গেড়ে বসা ভাগের পিলারকে দায়ী মনে করেন জম্মাদ আলী। পিলার দেখে তখন বয়স 10, ওই ছেলেকার ধরা 40 বছর দেখিনি, আর ওই স্ত্রীকে 20 বছর। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ব্যবস্থাপনায় 1 নম্বর মেইন পিলারের বাংলাদেশ পাশের হারোদ্দা ও ভারতের পাশের পদ্ম শাখরা গ্রামের আরো অনেকের সঙ্গে কথা হয়। তারা জানালেন তাদের অম্লমধুর অভিজ্ঞতার কথা। এইখানে হারোদ্দা যে মসজিদ আছে, এখানে যে মুসলমান ভাইরা বাস করেন, এদের মসজিদ পেতে গেলে আমাদের পানিতরে এখান থেকে 3 কিলোমিটার দূরে যেতে হয় জুমার নামাজের জন্য। কিন্তু আমার ইন্ডিয়ান কোনো ফৌজি কোনোদিন বাধা সৃষ্টি করেননি। আমার বোনের বাড়ি হারোদ্দা, এখান থেকে আর 1 কিলোমিটার দূরে, এই দেখা যায় আর কি, কিন্তু আমি এখন যেতে পারি না। কৈজুড়ি জিপির মধ্যে গাবটা টাবটা, যেমন আমাদের পানীয় জলের ব্যবস্থা আছে যেগুলো গভীর নলকূপ, সে ওদের অসুবিধা হলে ওরা তখন এখান থেকে নিয়ে যায়। বিএসএফ এর পানিতার বিওপির প্রধান জানালেন, সাধারণ মানুষের ক্ষেত্রে আইনের কড়াকড়ির চাইতে মানবিক দিকটির প্রতি তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আপনি এখানে আছেন, দাঁড়িয়ে আছেন যে জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশে আর কি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া। 2 ফুটের গ্যাপটার ভিতরে ভারতীয় লোক এবং বাংলাদেশের লোক, তারা তাদের কিছু একটা যদি জিনিস আদান প্রদান করতে চায় আর কি, তারা অনায়াসে করে নিতে পারে আর কি। বিএসএফ এর দেয়া গত 3 বছরের এই পরিসংখ্যান বলছে প্রতি বছরই দুদেশ থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। 2014 সালের শুরু থেকে এই বছর 10 নভেম্বর পর্যন্ত 3690 জন ভারতীয় এবং 10,536 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ। জানা গেল এদের মধ্যে বেশিরভাগই নিত্যদিনের প্রয়োজন মেটাতে কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে গিয়ে বাধ্য হয়ে সীমান্ত পাড়ি দিয়েছিলেন। বিএসএফ এর এই কর্মকর্তা মনে করেন 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস দিয়ে এই ধরনের মানুষের আসা যাওয়াকে বৈধতা দেয়া হলে তা দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাজকেও সহজ করে দেবে। I think it's a very good idea. Emphasis from government side, it will be a great help for at least for the it may or may not be helpful for anybody, but it will be definitely will be a great help to the border guarding forces. বর্তমানে মিয়ানমারের সঙ্গে সংক্ষিপ্ত বর্ডার পাস চালু আছে জানিয়ে বিজিবি মহাপরিচালকও এক্ষেত্রে তার ইতিবাচক মনোভাবের কথা জানালেন। সংক্ষিপ্ত বর্ডার পাস দেওয়া যেতে পারে, পৃথিবীর অন্য জায়গায় চালু আছে। আমার মনে হয় এটা যদি ওই সিকিউরিটি ফোর্স ফিল করে, জনগণ ফিল করে, আমরা সিকিউরিটি ফোর্স যখন মিটিং করি এটা এই পয়েন্টটা আসলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে পারি, সেই অনুসারে সরকার বিবেচনা করতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে সীমান্তের অনেক সমস্যাই সহজে সমাধান করা সম্ভব বলেও মনে করেন বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তারা। ওমর ফারুক, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। প্রবাসীর সময় আরো থাকছে। বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় 3 দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। এলাকাবাসীর ক্ষোভ, ঝিনাইদহের ঘটনায় 1 জন গ্রেফতার।
জেলা পরিষদ নির্বাচনে ৬১ জন প্রার্থীকে সমর্থন দিয়ে নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে একথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে ১৯ সদস্যের স্থায়ী সরকার মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এমন নেতৃত্বই প্রাধান্য পেয়েছে। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় সবকিছু মিলিয়ে আমরা অনেক আলাপ ৬১ জন নাম ঘোষণা করা, এটা ঠিকঠাক করা মাত্র 1 আওয়ার। সেখানে আমরা 2 দিন সময় নিয়েছি আলাপ আলোচনা, খোঁজ খবর, বিচার বিশ্লেষণ করে এই সমর্থন আমরা দিয়েছি। এই মনোনয়নের ব্যাপারেও যতটা সম্ভব যারা নতুন মুখ, আরো ত্যাগী লোক, যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারেননি, মন্ত্রী হতে পারেননি, এমপি হতে পারেননি, এ ধরনের লোককে, এ ধরনের পার্টির নেতা কর্মীদের খুঁজে বের করে মনোনয়ন দেওয়া হয়েছে। জনগণের উপর সরকারের কোনো আস্থা নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন অস্ত্রের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। শুক্রবার বিকেলে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। একই অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী বিএনপির উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রপতি নয়, নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে। আমরা একটা ধারণা দিয়েছি, ধারণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটও যায়নি, নাকচ করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে আমরা ভোট দিতে চাই না, নির্বাচন দিতে চাই না। আমরা জানি যে নির্বাচন দিলে সেখানে আমাদের পক্ষে বিজয়ের কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগ সত্যিকার অর্থ বলতে কি রাজনৈতিকভাবে একদম দেউলিয়া হয়ে গেছে। তাহলে জনগণের উপর কোনো আস্থা না রেখে, বিশ্বাস না রেখে আওয়ামী লীগকে আজকে অস্ত্রের উপরে নির্ভর করতে হচ্ছে। আওয়ামী লীগকে আজকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে বন্দী করে রাখার চেষ্টা করতে হচ্ছে বাধ্য হয়ে, এবং রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করে দিয়ে জনগণকে পুরোপুরি দমন করে তার যে শাসন, সেই শাসনকে চলার ব্যবস্থা করা। আপনাদের প্রস্তাব সুন্দর অসুন্দর পরের কথা। প্রথম কথা, যেখানে গিয়ে আপনি ধর্ণা দেবেন এত ক্ষমতা না বেচারা, আপনি কি করবেন? একমাত্র শক্তিশালী ব্যক্তি সরকারের মধ্যে, দেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই, এবং তিনি যা বলবেন সংবিধান বলে প্রেসিডেন্টের কাছে কি করবেন? আমি প্রেসিডেন্ট ছিলাম, জানি সংবিধান বলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলিবেন। তিনি যা পরামর্শ দেন সেটা শুনতে হবে। ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে মেহেদী হাসান রবিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জীবন নামে তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 10টার দিকে শহরের হোমিওপ্যাথিক কলেজের ভিতরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিন ও তার বন্ধুরা কলেজের ভেতরে আড্ডা দিচ্ছিল। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রবিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন। ওর সাথে যারা যারা ওরাই মারছে, আমি নিশ্চিত ওরাই মারছে, ওর বন্ধুরাই মারছে ওরে। বডি দেখে যেটা আমি জানতে পারলাম যে ওকে স্টেপ করা হয়েছে, কয়েকটি স্টেপ করা হয়েছে, বডিতে স্টেপ ইনজুরি আছে। তো আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে যেহেতু আছে, আমরা তদন্ত করছি। ইতিমধ্যে আমরা ওর অভিভাবকের সাথে কথা বলেছি। তো আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা যিনি করেছি তাদেরকে আমরা ধরে ফেলতে সক্ষম হব। রাজধানীতে তাইওয়ান দম্পতি হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক নারী সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। গত বছরের 5 নভেম্বর উত্তরা এলাকায় ওই দম্পতির উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তারা মারাত্মক জখম হন। এ বিষয়ে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়, জানানো হয় র্যাবকেও। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাজধানীর আজমপুর ও গাজীপুরের বোরবাজার এলাকা থেকে 4 আসামিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে র্যাব। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় সংস্থাটি। ঘটনার পরবর্তীতে আসামিরা গা ঢাকা দেয় এবং তারা পালিয়ে যায়। অবশেষে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাই এবং গোয়েন্দা তৎপরতার পরিপ্রেক্ষিতে গতকাল আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তারা সকলেই তাদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন রেখেছি। প্রবাসের সময় আরো থাকছে,
শনিবার নারীদের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফেভারিট ভারত ও বাংলাদেশ। ভালো খেলার প্রত্যয় ফ্রাইগ্রেসের। বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্দেশনা এবং বাবা মার সম্মতিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের সুযোগ রেখে বাল্যবিবাহ নিরোধ আইন 2016 অনুমোদনের তীব্র সমালোচনা করেছেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, যে কারণ দেখিয়ে এই বিশেষ শব্দটি যোগ করা হচ্ছে তাতে বাড়বে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের পার পেয়ে যাওয়ার সুযোগ। সেলিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2015 সালে মাত্র 23% নারী তার নির্যাতনের কথা প্রকাশ করে, যার মধ্যে মাত্র 3% নারী আইনের সহায়তার জন্য যোগাযোগ করেন। বাকি যে 77% নারী নির্যাতনের ঘটনা ঘটছে তা থেকে যায় আড়ালেই, যার অন্যতম কারণ পারিবারিক ও সামাজিক কাঠামোয় নারীর নিরাপত্তার অভাব। এর ফলে অনেক কিশোরীকেই বয়স বাড়িয়ে 18-র আগেই বসতে হয় বিয়ের পিঁড়িতে। একদিকে বাল্যবিবাহ ঠেকানোয় সরকার ব্যর্থ হচ্ছে, তার উপর সদ্য মন্ত্রিসভায় অনুমোদিত বাল্যবিবাহ নিরোধ আইন 2016-তে বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থ রক্ষায় আদালতের নির্দেশক্রমে বাবা মার সমর্থনে বিয়ে হলে এই আইনের অধীনে অপরাধ হবে না বলেও কোনো বয়সসীমা না রেখেই অনুমোদন দেয়া হয়। তবে এই আইনের সমালোচনা করেন নারী নেত্রীরা। 18 বছরের বিয়ে বন্ধ করে দিতে পারবো? নিঃসন্দেহে সমাজে আরো অনেক ধরনের জটিলতা থাকবে। সেই জটিলতাগুলো যেমন একটা মেয়ে বিয়ের আগেই যদি সে প্রেগনেন্ট হয়ে যায়, কারণ আমরা তো 18 বছরের নিচের মেয়েদেরকে তো তাদের ছেলের বন্ধুদের সাথে মিশাটা বন্ধ করে দিতে পারবো না। উনি একটা অশ্লীল যুক্তি দিয়েছেন। আমি খুবই দুঃখিত এবং এটা আমাদের দুর্ভাগ্য যে নারী এবং কন্যাদের দায়িত্বে যে মন্ত্রণালয় তারা এইভাবে চিন্তা করেন। মানবাধিকার কর্মীরা মনে করেন এমন আইন সংবিধান বিরোধী। পাশাপাশি বাল্যবিবাহকে বিশেষ ক্ষেত্রে বৈধতা দেওয়ার সুযোগে বাড়বে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের পার পাবার সংখ্যাও। যে অন্যায়টা নারীর উপর চাপিয়ে দেওয়া থাকে সেটা হলো এটাই যে তোমার উপরে যদি কোনো কিছু হয় সেটার জন্য তুমি দায়ী। যদি তারা ধর্ষণেরও শিকার হয় তাহলে কি যে ধর্ষক তার সঙ্গে বিয়ে দিয়ে দিবে, নাকি ধর্ষণ হয়েছে বলে যেমন তেমন করে যে কোনো পাত্র খুঁজে তার সঙ্গে বিয়ে দিয়ে দিবে? সেই সমাধানটা কি আমরা গ্রহণ করতে পারি না। তাদের এই যুক্তি এগুলো হচ্ছে খোড়া যুক্তি, যেটা যুক্তি অভাবের জন্য, যেটা যুক্তি নিরাপত্তাহীনতার জন্য। তারা বলেন সংযুক্ত বিশেষ এই ধারাটি বাদ দেয়া না হলে হুমকির মুখে পড়বে নারীর সামগ্রিক অধিকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামার 5 দিন পর স্মার্টফোন ব্যবহার করে পরিচালিত উবারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। সংস্থাটি বলছে, অনুমোদন না নিয়ে সড়কে এ ধরনের ট্যাক্সি ক্যাব নামানো বেআইনি। উবারের পক্ষ থেকে তেমন প্রচার না থাকলেও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে যায় এ খবর। গণপরিবহন সংকট কমার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা থাকায় একে স্বাগত জানিয়েছিল রাজধানীবাসী। শফিক মোহাম্মদের রিপোর্ট। প্রতিদিন ঢাকার রাস্তায় বাড়ছে অসংখ্য প্রাইভেট কার। ট্যাক্সি ক্যাবের দেখা মেলে কালে ভদ্রে। প্রাইভেট কারে যাত্রী সেবা দিতে রাজধানীতে মঙ্গলবার চালু হয় অন ডিমান্ড পরিবহন সেবা উবার। উবারের অ্যাপটি ডাউনলোড শেষে ফোন নাম্বার ও ইমেইল ব্যবহার করে সাইন আপ করে নির্ধারিত গন্তব্য নির্বাচন করলে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে উবার চালক। গাড়ির অরিজিনাল কপি দিতে হয়েছে, আমার ছবি, ভোটার আইডি কার্ড, আমার ড্রাইভিং লাইসেন্স। বিআরটি এর কোনো অনুমতি লাগছে? আমি ঠিক জানি না এই ব্যাপারে আর কি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম, তারা বললো যে এটা গভর্নমেন্ট অনুমোদিত। গণপরিবহন সংকটের রাজধানীতে উবার চালু হওয়াকে ইতিবাচকভাবেই নিয়েছিলেন নগরবাসী। পাশাপাশি নতুন কর্মসংস্থানের স্বপ্নও দেখেছিলেন অনেকে। রেজিস্টার্ড বাংলাদেশি গাড়িগুলি হচ্ছে, এমন না যে ট্যাক্সি ক্যাবের মতো নতুন গাড়িগুলি ইনক্লুড হবে যে জ্যাম বাড়াবে। ভাড়া নিয়ে কামড়াকামড়ি কিছু নাই, ভাড়া ওখানে লেখা আছে কত টাকা উঠবে ভাড়া, ম্যাক্সিমাম এবং মিনিমাম। সিএনজি ড্রাইভারদের পরিচয়, আইডি, ফোন নাম্বার কোনো কিছুই জানি না, বাট ওভারের ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা সাপোর্ট পাচ্ছি যে তার অ্যাটলিস্ট গাড়ির নাম্বারটা আমার কাছে আছে। আমার গাড়িটা হয়তো পড়ে আছে, আমি যদি একটু আমার কিছু এক্সট্রা ইনকাম আসে। এদিকে অনুমোদন ছাড়াই স্মার্টফোন ট্যাক্সি ক্যাব সার্ভিস পরিচালনা বেআইনি, অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের প্রায় 450-রও বেশি শহরে সেবা দেয়া উবার বাংলাদেশে ও অন্যান্য দেশের মতো কার্যক্রম শুরু করেছিল। ওরা যেটা করে যে ইনিশিয়ালি কিছু ড্রাইভার কালেক্ট করে, ইনিশিয়ালি কিছু যারা ব্যবহার করবে ক্লায়েন্ট যারা, তো এদেরকে কিছু কালেক্ট করার পরে জিনিসটাকে ওরা ছেড়ে দেয় এবং এটা অটোমেটিক্যালি আসলে বাড়তে থাকে। তো ওদের স্টার্টিং এ ওদের কিছু একটু প্রবলেম হয়, ইনভেস্টমেন্ট থাকে, কিন্তু এরপরে কিন্তু ব্যাপারটা হচ্ছে সব অটো হয়ে যাবে। উবারের কার্যক্রম ও এর নিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ইমেইলে প্রশ্ন পাঠালেও কোনো উত্তর মেলেনি।
শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সংযুক্ত আরব আমিরাতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শারজার আখতারুজ্জামান বাবু ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি আয়ুব আলী অলি চৌধুরীর সভাপতিত্ব এবং সালাউদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দুবাই কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর রফিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুবাই চট্টগ্রাম সমিতির সভাপতি আয়ুব আলী বাবুল। বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যোগ দেন মরহুমের পুত্র ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। কাতারে সিলেটের ফেন্সুগঞ্জের ৫,০০০ প্রবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করল কাতার ফেন্সুগঞ্জ কল্যাণ সমিতি। বৃহস্পতিবার রাতে রাজধানীর দোহার একটি রেস্টুরেন্টে এ সংগঠনের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লিমন শাহের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এনাম সহ অন্য নেতারা। বক্তারা বলেন, কাতারে থাকা ফেন্সুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের প্রবাসীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করবেন তারা। ৩ দিন পেরিয়ে গেলেও বাগেরহাটের মোড়লগঞ্জে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিকভাবে স্বাভাবিক নয় মুক্তিযোদ্ধা আশরাফ আলী। আবুল বাশারের ছবিতে তরিকুল ইসলামের রিপোর্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু সোমবার রাতে মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে কুদঘাটা এলাকায় শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে বুকের ডান পাশে ও ডান পায়ে ব্যথা রয়েছে বলে জানান ৭১-এর রণাঙ্গনের এই বীরযোদ্ধা। যে দেশের জন্য যদি সেই দেশের মানুষ যদি অশান্তিতে থাকে, মানুষ লাঞ্ছিত হয় পথে ঘাটে, আওয়ামী লীগের ঢুকে এইসব করার সুযোগ আওয়ামী লীগের উপরে এর যাতে ন্যায্য বিচার হয় সেই বিচারটা আমি চাই। বুকে আঘাত ছিল, পিছনে আঘাত ছিল, পায়ে আঘাত ছিল, তা আমরা আসার পরে ওনাকে জরুরি চিকিৎসা দিয়েছি। চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে এলাকায় পাওয়া না গেলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তবে তার অনুসারীরা ঘটনার সত্যতা স্বীকার করে চেয়ারম্যানকে নির্দোষ দাবি করেন। গায়ে হাত তুলে নেয়, মনে করেন যখন চেয়ারম্যান মুক্তিযুদ্ধই বলছেন আপনি কি করবেন, তখন উনি অফিস থেকে এইভাবে বলছে তাহলে আপনি বাইরেই যান। এদিকে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী। সে একজন চেয়ারম্যান হইয়া বিনে দোষে, বিনে অপরাধের কারণে ঘরে ভিতরে আটকে রেখা নির্যাতন করেছে। এটা আমাদের দাবি, এটা বিচার চাই, কঠোর বিচার চাই। বলতে লজ্জা লাগে যে আমাদের একজন মুক্তিযোদ্ধা আজকে একজন চেয়ারম্যানের কাছে লাঞ্ছিত হবে, এটা আমরা কোনোদিন আশা করি নাই। কোনো অবস্থায় যেন একজন মুক্তিযোদ্ধাকে সামান্যতম মানসিকভাবে আহত করারও সাহস না পান, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মুক্তিযোদ্ধা আশরাফ আলী লাঞ্ছিতের ঘটনায় চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে প্রধান আসামি করে ১৫ জনের নামে মোরেলগঞ্জ থানায় মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, বাগেরহাট। এদিকে ঝিনাইদহে মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলেকে মারধরের ঘটনার অন্যতম আসামি রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই মামলার অন্য আসামি দীপঙ্করকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা অসিত কুমার ও তার ছেলেকে পিটিয়ে আহত করে একই গ্রামের দীপঙ্কর ও রাজা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অসিত কুমার সাহাও বাদী হয়ে 2 জনকে আসামি করে একটি মামলা করেন। এলপি গ্যাসের ব্যবহার বাড়াতে ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এখন যারা এলপিজি ব্যবহার করতে পারছে না, যারা লাকড়ি ব্যবহার করছে, অন্য কোন ব্যবহার করছে, তাদের জন্য আপনারা যে চুলো ব্যবহার দেখাচ্ছেন,
সেই জায়গার থেকে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে কিন্তু সরে আসবে। অর্থাৎ 30 থেকে 40 লক্ষ যে চুলো আমরা এখন ব্যবহার করছি সারা বাংলাদেশে, সেখান থেকে আস্তে আস্তে সরে যাবে। তার জন্য প্রস্তুতি নেওয়া, এলপিজিকে আরো বেশি ক্যাম্পেইনের জায়গায় নিয়ে যাওয়া, এটা আমি স্কাউটের মাধ্যমে করতে চাই। রাজধানীর খালগুলোকে কেন্দ্র করে রমরমা দখল বাণিজ্য চলছেই। দখলের কারণে প্রশস্ত অনেক খালই সংকুচিত হয়ে রূপ নিয়েছে সরু নালায়। কোনো কোনো খালে আবার সীমানা চিহ্নিত না থাকায় সুযোগ বুঝে দখলে নেমেছেন প্রভাবশালীরা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ম্যাপ দেখে এখনই খালগুলো দখলমুক্ত করা না হলে একসময় প্রবাহই বন্ধ হয়ে যেতে পারে। ঢাকা ওয়াসা বলছে, ঢাকা খাল বাঁচাতে স্থায়ীভাবে পার বাঁধাইয়ের কাজ করছেন তারা। তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির কুতুবখালী খাল, এই খালের এক অংশ দখল করে তোলা হয়েছে পাকা স্থাপনা। খাল ধরে একটু সামনে এগোলেই চোখে পড়বে আরো অদ্ভুত দৃশ্য। রীতিমতো খালের উপরই গড়ে তোলা হয়েছে বসতবাড়ি, বাজার, টং দোকান। কুতুবখালী খালের পাশে গড়ে উঠেছে এই ধোলাইপাড় বাজার। আর খালের এই জায়গা দখল করে ময়লা আবর্জনা ফেলে সেখানে দিব্যি দোকান বসে ব্যবসা চালাচ্ছেন দোকানিরা। আর এর পাশাপাশি খালের জায়গায় এভাবে টং দোকান তুলেও চলছে দখলের মহোৎসব। সবার চোখের সামনে এসব গড়ে উঠলেও এগুলোর জন্য দেখার কেউই নেই। এইটা হলো রাস্তার সাইড, এইটা হলো সরকারি। এই জায়গাটা দ্বারা এই তো এই সাইডটা খাইব সরকারি মাপ অনুসার হিসাব করলে কম বেশি দেখা যায় সবাই দখলে আছে। কয়েকবার উচ্ছেদ করতে আবার পরে আবার এটা ভরে। একই অবস্থা ঢাকা উত্তরের মিরপুরে এই 22 টেকি খালেরও। এটা তো একটা জিলে মতন ছিল, ছোট করছে। 2013 সালে ঢাকা ওয়াসার এক জরিপে দেখা যায় 26টি খালের 7টিতেই রয়েছে দখলের উৎপাত, আর 2টি খালের গতিপথে রয়েছে ব্যক্তি মালিকানাধীন জমি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ম্যাপে খালের জায়গা চিহ্নিত থাকায় সেটাকে ধরেই খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে। আমাদের যে সিএস ম্যাপগুলো আছে, সেই ম্যাপে কিন্তু এগুলো দাগ দেওয়াই আছে খালগুলো। খাল উদ্ধার করতে হবে, খাল মেনটেন করতে হবে, এবং খালগুলো যাতে ময়লায় বন্ধ না হয়ে যায়, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকেও ঠিক মতো করতে হবে। আর ঢাকা ওয়াসা বলছে, বারবার উচ্ছেদ করেও দখলদারদের উৎপাত বন্ধ না হওয়ায় খালের পাড় স্থায়ীভাবে বাধাই করার কার্যক্রম চলছে। খালের দুই পাড়ে পাড়টাকে বাঁধিয়ে দিতে হবে এবং একটা ডিমার্কেশন লাইন হিসাবে আপনার 2 ফিট প্রশস্ত কমপক্ষে একটা ওয়াকওয়ে তৈরি করে দিতে হবে। ঢাকা শহরে প্রায় 13টা খালের মধ্যে এরকম করা হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, খালগুলো রক্ষায় ওয়াসা, সিটি কর্পোরেশন ও ঢাকা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সব পক্ষেরই সমন্বিত পদক্ষেপ দরকার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। কুপরামর্শ দিয়ে কোমলমতি শিশুদের যাতে কেউ বিপদগামী করতে না পারে সেদিকে সতর্ক থাকতে শিক্ষক ও অভিভাবকদের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাস্থ্য ও শিক্ষামূলক এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। শিশুদের শিক্ষা স্বাস্থ্য রক্ষার জন্য সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। যেই জায়গায় থেকে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, সেই স্থান থেকে যাতে তোমরা চিনতে না পারো তার জন্য সেই স্থান থেকে শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। এই কাজটা করেছে কারা? যারা বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। আগে যারা প্রধানমন্ত্রী ছিল, দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বাচ্চাদের সুযোগ সুবিধার কথা তারা চিন্তা করে নাই। আর আমার এখনের যে প্রধানমন্ত্রী, তিনি তোমাদের আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে, তারা যাতে বড় হয় সেইটা আমরা আমাদের সরকার চিন্তা করে। কোনো অপরিচিত লোক যাতে তোমাদেরকে কুপরামর্শ দিতে না পারে লক্ষ্য রাখবা। সুবর্ণ স্মৃতির মধুর আনন্দে এসো মিলি মোরা সৃজনী ছন্দে, এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে অনুষ্ঠিত হল রোকেয়া হলের 4র্থ পুনর্মিলনী। শুক্রবার সকালে রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.শা. আরফিন সিদ্দিক। এরপরই সাবেক শিক্ষার্থীরা মেতে ওঠেন পুরনো দিনের স্মৃতির রোমন্থনে। সময়টাকে ফ্রেমে বেঁধে রাখতে বাদ যায়নি সেলফিও। বিকেলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় তিনি জাতীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণ এবং কৃতিত্বের কথা তুলে ধরে নারীদের সামনে এগিয়ে আসার আহ্বান জানান। বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় ক্ষেত্র, সেখানেও আমাদের 80% নারীরা কাজ করে যাচ্ছেন।
এর পাশাপাশি বিভিন্ন পেশায়, সেটা রাজনীতি হোক, সেটা অন্যান্য যে কোনো ধরনের পেশাজীবী সংগঠন হোক, সেই আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, প্রতিটি ক্ষেত্রে আমাদের নারীদের অবস্থান আজকে অত্যন্ত উজ্জ্বল। উপমহাদেশের বর্ষিয়ান ও উদীয়মান শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। ঢাকার আর্মি স্টেডিয়ামে 5 দিন ব্যাপী এ উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার নৃত্য পরিবেশন করেন শিল্পী মাধবী মুদগাল ও আরশি মুদগাল। পরে উচ্চাঙ্গ সঙ্গীতের খেয়াল পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ। চলতি উৎসবে যোগ দেওয়ার জন্য ইন্টারনেটের মাধ্যমে প্রায় 50,000 সঙ্গীতানুরাগী নাম নিবন্ধন করেছেন। এবারের আসর উৎসর্গ করা হয়েছে সব্যসাচীর লেখক সৈয়দ শামসুল হককে। উৎসবের পর্দা নামবে আগামী সোমবার। খেলার খবর, নারীদের এশিয়া কাপ ক্রিকেটের খবর। আসরের উদ্বোধনী ম্যাচে শনিবার ফেভারিট ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। থাইল্যান্ডের ব্যাংককে 2 দলের ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। আসরকে সামনে রেখে ব্যাংককে 7 দলের অধিনায়করা ফটো সেশনে অংশ নেন। এবারের আসর হচ্ছে টি20 ফরম্যাটে। গেল 4 আসরে টানা চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত, এবারও অন্যতম সেরা দল তারা। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ভারতের মেয়েরা। অন্যদিকে বাংলাদেশের নতুন কোচ ডেভিড চ্যাপেলের অধীনে টাইগ্রেসরাও বেশ আত্মবিশ্বাসী দারুণ কিছু করতে। ফাইনালের খেলার লক্ষ্য বাংলাদেশের নারী ক্রিকেট দলের। AHF কাপ হকির খবর। আসরের প্রথম সেমিফাইনালে শনিবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। দিনের আরেক সেমিফাইনালে বিকেল 4টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক হংকং। প্রথম ম্যাচে স্বাগতিক হংকং এর বিপক্ষে 4-2 এবং দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে একই ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে অলিভার কার্টজের শিষ্যরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ম্যাকাও চায়নাকে 13-0 গোলে বিধ্বস্ত করে আশরাফুল সারোয়াররা। শেষ ম্যাচে অবশ্য জিমি, চয়ন, অসীমদের মতো তারকারা ছিলেন বিশ্রামে। আসলে প্রথম 2 ম্যাচে 3 গোল করে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরাটা স্মরণীয় করে রেখেছেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন। এছাড়া দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমিও। তাই তো জয় ভিন্ন, অন্য কিছুই ভাবছে না লাল সবুজের প্রতিনিধিরা। বিপিএল ক্রিকেট প্রসঙ্গ। ঢাকার ফিরতি পর্বে শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে শীর্ষ দল রংপুর রাইডার্সকে 12 রানে হারিয়েছে রাজশাহী কিংস। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক ড্যারেন সামির ঝড়ো গতির ইনিংসের কল্যাণে 5 উইকেটে 162 রান করে কিংস। জবাবে ব্যাট করতে নেমে মিঠুনের অনবদ্য ব্যাটিংয়ের পরও 5 উইকেটে 150 রানে থামে রংপুরের ইনিংস। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় মাত্র 4 রানে রাজশাহী হারায় ইনফর্ম ওপেনার মুমিনুল হককে। এরপর ব্যক্তিগত 31 রানে আইকন ক্রিকেটার সাব্বির সানির বলে স্টাম্প হয়ে গেলে অস্বস্তিতে পড়ে কিংস। তবে ষষ্ঠ উইকেটে সামি ও আকমল গড়েন 37 বলে 70 রানের জুটি। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ের শেষ 3 ওভারে আসে 55 রান। 18 বলে 44 রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন কিংস অধিনায়ক সামি। আকমলও অপরাজিত থেকে 30 রানে করেন 33 রান। জবাবে ব্যাট করতে নেমে ভালো সূচনার ইঙ্গিত দিয়েছিল রাইডার্সও, কিন্তু 2 ওপেনার শাহজাদ 18 এবং নাসির জামশেদ 27 রানে ফিরে গেলে রান তোলার গতি কমে যায় রংপুরের। প্রয়োজনীয় রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠেনি রংপুর। শেষ পর্যন্ত তারা থামে 150 রানে। 36 বলে 62 রানের অপরাজিত ইনিংস খেলেও মিঠুন রাইডার্সকে জয় উপহার দিতে পারেননি। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে 6 উইকেটের সহজ জয় পেয়েছে খুলনা টাইটান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 119 রান সংগ্রহ করে বরিশাল বুলস। শুভাগত হোমের 40 এবং মাহমুদুল্লাহর অপরাজিত 36 রানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। এই জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল খুলনা টাইটান্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদারের নির্দেশ বিজিবি মহাপরিচালকের। ঢুকে পড়াতে সময় মতো ফেরত পাঠানো হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ ভারত সীমান্তে 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর কথা ভাবছে বিজিবি বিএসএফ। দাবি মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সীমান্ত ব্যবস্থাপনা। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা। নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে স্থানীয় রাজনীতি। আইনে বিশেষ ক্ষেত্রে বাল্যবিবাহের সুযোগ রাখায় নারী নেত্রী ও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনা। নারী নির্যাতনের ঘটনা বাড়বে বলে শঙ্কা। এবং রাজধানীর খালগুলোকে কেন্দ্র করে রমরমা দখল বাণিজ্য। প্রশস্ত অনেক খালি রূপ নিয়েছে সরু নালায়। স্থায়ীভাবে পার বাঁধাইয়ের উদ্যোগ ওয়াসার। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।